একটি পাহাড় কখনো কথা বলে না, কিন্তু সে সবকিছু দেখে। ১৯৯৩ সাল, রাঙামাটি জেলার কোনো এক দুর্গম পাহাড়ি পথ। রাত তখন প্রায় ২টো। কুয়াশায় ঢাকা সেই পথ দিয়ে একজন মানুষ হাঁটছেন, দ্রুত, নিঃশব্দে। তার পকেটে একটা ভাঁজ করা কাগজ। সেই কাগজে লেখা কিছু নাম, কিছু তারিখ, কিছু গতিপথ। এই কাগজটার মূল্য কত, সেটা নির্ভর করে কে পড়ছে তার ওপর। সেনাবাহিনীর কাছে এটা সোনার চেয়েও দামি, শান্তিবাহিনীর কাছে এটা মৃত্যু পরোয়ানা। আর যে মানুষটি এই কাগজ বহন করছেন, তার কাছে এটা কি? সম্ভবত বেঁচে থাকার শেষ চেষ্টা। পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত এই ভূখণ্ড আয়তনে দেশের প্রায় ১০ ভাগের ১ ভাগ। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই ৩ জেলা জুড়ে বিস্তৃত সবুজ পাহাড়, গভীর অরণ্য আর অসংখ্য খাল ছড়া। বাইরে থেকে দেখলে মনে হয় এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ছবি। কিন্তু ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে এই ছবির ভেতরে লুকিয়েছিল এক ভিন্ন বাস্তবতা। ১৯৭২ সাল থেকে শুরু হওয়া পার্বত্য সংঘাত তখন তার সবচেয়ে জটিল পর্যায়ে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সশস্ত্র শাখা, শান্তিবাহিনী, বছরের পর বছর ধরে পাহাড়ে সামরিক তৎপরতা চালিয়ে আসছে। তাদের দাবি, পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগণের স্বায়ত্তশাসন। সরকারের অবস্থান, এটা রাষ্ট্রের অখণ্ডতার প্রশ্ন। দুই পক্ষের মাঝখানে পাহাড়ের মানুষ। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উল্লেখ আছে যে এই সময়কালে পার্বত্য চট্টগ্রামে বেসামরিক জনগণ উভয় পক্ষের চাপে ছিলেন। ১৯৯২ থেকে ১৯৯৬ সালের মধ্যে এই অঞ্চলে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। যুদ্ধ শুধু বন্দুকে হয় না, তথ্যও একটা অস্ত্র, এবং অনেক সময় বন্দুকের চেয়েও বেশি ভয়ঙ্কর। ১৯৯০-এর দশকে পার্বত্য চট্টগ্রামে যে তথ্যযুদ্ধ চলছিল, সেটা বুঝতে হলে আগে বুঝতে হবে ভূগোলটা। পাহাড়ের গভীরে শান্তিবাহিনীর ঘাঁটি খুঁজে বের করা প্রচলিত সামরিক পদ্ধতিতে প্রায় অসম্ভব ছিল। ঘন জঙ্গল, একাধিক সীমান্ত আর স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে মিশে থাকার ক্ষমতা, এই ৩টি মিলিয়ে শান্তিবাহিনী ছিল একটি অদৃশ্য শক্তি। তাদের দৃশ্যমান করতে হলে দরকার মানুষের চোখ, স্থানীয় মানুষের চোখ। ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা। সেনাবাহিনীর ইন্টেলিজেন্স উইংয়ের সঙ্গে মিলে তারা পার্বত্য চট্টগ্রামে একটি বিশেষ হিউম্যান ইন্টেলিজেন্স নেটওয়ার্ক গড়ে তুলেছিল। ইন্টেলিজেন্সের ভাষায় এদের বলা হয় হিউম্যান ইন্টেলিজেন্স, মানব গোয়েন্দা। এই নেটওয়ার্কের মূল ভিত্তি ছিল স্থানীয় তথ্যদাতারা, বাংলায় যাদের বলা হতো সোর্স। কে ছিলেন এই সোর্সরা? তারা কোনো প্রশিক্ষিত গোয়েন্দা নন, তারা ছিলেন সাধারণ মানুষ। কেউ দোকানদার, কেউ শিক্ষক, কেউ কৃষক, কেউ হয়তো কোনো এনজিও কর্মী। পাহাড়ের পথঘাট যাদের হাতের রেখার মতো চেনা, যারা জানতেন কখন কোন পথে কারা যায়, কোন গ্রামে রাতে আলো জ্বলে, কোন বাজারে অপরিচিত মুখ দেখা যায়। এই জ্ঞানের মূল্য ছিল অপরিসীম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক এবং সাংবাদিক আলতাফ পারভেজ তার বিভিন্ন লেখায় উল্লেখ করেছেন যে এই সময়কালে পাহাড়ে তথ্যদাতা নেটওয়ার্কের ব্যবহার একটি কাঠামোগত রূপ নিয়েছিল। জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিঞ্জ বোধিপ্রিয় লার্মা, সন্তু লার্মা, পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে শান্তি চুক্তির আগের বছরগুলোতে তথ্যদাতাদের সমস্যা তাদের সংগঠনের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু এই নেটওয়ার্কের পূর্ণ কাঠামো আজও প্রকাশিত নয়। একটু থামুন, এই মানুষগুলোর কথা একবার ভাবুন। একজন মানুষ, ধরুন তার নাম রাখাল, পার্বত্য চট্টগ্রামের কোনো এক ছোট্ট বাজার শহরে তার মুদিখানার দোকান, পরিবার আছে, ছেলে মেয়ে আছে। এক সকালে সেনাবাহিনীর কোনো একজন অফিসার তার দোকানে আসেন, কথা হয়, তারপর একটা প্রস্তাব। তুমি এলাকার মানুষ, তোমাকে সবাই চেনে, তুমি যদি একটু খেয়াল রাখো কারা আসে কারা যায়। কেউ রাজি হন ভয়ে, কেউ হন লোভে, একটু নিরাপত্তার আশায়, কিছু টাকার বিনিময়ে। কেউ হয়তো সত্যিই বিশ্বাস করেন যে তিনি ঠিক কাজ করছেন। কিন্তু সেই মুহূর্ত থেকে রাখালের জীবন আর তার নিজের থাকে না। তথ্যদাতাদের সবচেয়ে বড় সমস্যা হল দুই পক্ষের মধ্যে পড়ে যাওয়া। একদিকে সেনাবাহিনী চাইছে নিয়মিত তথ্য, নির্ভুল তথ্য। ভুল তথ্য দিলে পরিণতি কী হতে পারে সেটা বলার অপেক্ষা রাখে না।
অন্যদিকে শান্তিবাহিনীর গোয়েন্দা শাখা, তারাও জানতেন পাহাড়ে কারা তথ্য সরবরাহ করছে। তাদের কাছে তথ্যদাতার পরিচয় প্রকাশ পেলে পরিণতি ছিল আরও নিশ্চিত এবং আরও দ্রুত। ১৯৯৪ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশিত একটি প্রতিবেদনে উল্লেখ করা হয় যে পার্বত্য চট্টগ্রামে সন্দেহভাজন তথ্যদাতাদের লক্ষ্য করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, বেসামরিক জনগণের ওপর নিরাপত্তা বাহিনী এবং শান্তি বাহিনী উভয় পক্ষের দিক থেকেই সহিংসতার অভিযোগ রয়েছে। সত্যের মধ্যবর্তী জায়গায় বাস করতেন যারা, তারাই ছিলেন সবচেয়ে বিপদে। এই নেটওয়ার্কের কাঠামোটা আসলে কেমন ছিল? যতটুকু বিভিন্ন সাংবাদিকতার রিপোর্ট, মানবাধিকার সংস্থার দলিল এবং গবেষণামূলক কাজ থেকে জানা যায়, এই নেটওয়ার্ক কয়েকটি স্তরে কাজ করত। সবচেয়ে নিচের স্তরে ছিলেন মাঠ পর্যায়ের সোর্স, সাধারণ মানুষ যারা তাদের এলাকার তথ্য সরবরাহ করতেন। এদের বেশিরভাগ পরস্পরকে চিনতেন না। প্রতিটি সোর্স মনে করত সে একাই কাজ করছে। এরপর ছিল মধ্যবর্তী স্তর, যাদের কাজ ছিল একাধিক সোর্স থেকে তথ্য সংগ্রহ করে একত্রিত করা এবং ওপরে পাঠানো। এরা তুলনামূলকভাবে বেশি বিশ্বস্ত এবং প্রায়ই সরাসরি সামরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতেন। সর্বোচ্চ স্তরে ছিলেন হ্যান্ডলার, সেনাবাহিনী বা ডিজিএফআই এর কর্মকর্তা, যারা পুরো নেটওয়ার্কটি পরিচালনা করতেন। এই কাঠামোটি আসলে ক্লাসিক কয়েন্টেলপ্রো বা কোল্ড ওয়ার যুগের গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে মিলে যায়। পার্থক্য শুধু এই যে এখানে পাহাড় ছিল, জঙ্গল ছিল, আর ছিলেন এমন মানুষ যাদের বেশিরভাগেরই কোনো প্রশিক্ষণ ছিল না, কোনো প্রস্তুতি ছিল না। ১৯৯৫ সাল, পার্বত্য চট্টগ্রামে শান্তি আলোচনার একটি দফা তখন চলছে। সরকার এবং জনসংহতি সমিতির মধ্যে যোগাযোগ হচ্ছে, কিন্তু মাঠে সংঘর্ষ থামেনি। এই সময়ে একটি ঘটনা ঘটে যা পরবর্তীতে বেশ কয়েকটি মানবাধিকার প্রতিবেদনে উল্লেখিত হয়। খাগড়াছড়ি জেলার একটি প্রত্যন্ত এলাকায় একাধিক স্থানীয় বাসিন্দা নিখোঁজ হন। স্থানীয়দের অভিযোগ ছিল তারা তথ্যদাতা সন্দেহে শান্তিবাহিনীর হাতে ধরা পড়েছেন। কিন্তু আরেকটি সংস্করণও ছিল। কিছু মানুষ বলতেন এদের কেউ কেউ আসলে দুই পক্ষেই তথ্য দিতেন, এবং সেটা প্রকাশ পেলে কেউই তাদের বাঁচাতে এগিয়ে আসেনি, কারণ দুই পক্ষের কাছেই তারা তখন বিত্রাসশাহী। চিটাগং হিল ট্র্যাক্টস কমিশন, একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন, ১৯৯১ সালে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছিল যে পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষ উভয় পক্ষের চাপে পড়ে এমন পরিস্থিতিতে থাকছেন যেখানে তাদের নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নেই। প্রতিবেদনটিতে আরও বলা হয়, তথ্য সরবরাহের চাপ এবং সেই তথ্যের প্রতিক্রিয়াস্বরূপ সহিংসতা, এটি একটি চক্রে পরিণত হয়েছে। এই চক্রের নাম কি? এর কোনো একটি নাম নেই। একে বলা যায় যুদ্ধের অনিবার্য পরিণতি, একে বলা যায় ক্ষমতার নির্মম ব্যবহার, একে বলা যায় সাধারণ মানুষের ওপর অসাধারণ চাপ। আরেকটি দিক আছে এই গল্পের, সাংবাদিকরা। ১৯৯০-এর দশকে পার্বত্য চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের জন্য পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। একদিকে সরকারি প্রতিষেধজ্ঞা, সেনাবাহিনীর অনুমতি ছাড়া অনেক এলাকায় প্রবেশ নিষেধ, অন্যদিকে শান্তিবাহিনীর সন্দেহ, বাইরের মানুষ মানেই সম্ভাব্য তথ্যদাতা। কিছু সাংবাদিক ছিলেন যারা এই বিপদ জেনেও পাহাড়ে গেছেন। তারা যা দেখেছেন, যা শুনেছেন, সেটা তাদের রিপোর্টে আসা সহজ ছিল না, কারণ তথ্যদাতাদের নাম প্রকাশ করা মানেই তাদের বিপদে ফেলা। ঢাকার বিভিন্ন পত্রিকায় সেই সময়কার পার্বত্য সংঘাত সংক্রান্ত রিপোর্টগুলো পড়লে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, অনেক তথ্য আসত, কিন্তু উৎস সবসময়ই অজ্ঞাত। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, স্থানীয় সূত্রে জানিয়েছেন। এই স্থানীয় সূত্ররাই ছিলেন সেই মানুষ যারা দুই আগুনের মাঝখানে দাঁড়িয়ে তথ্য দিচ্ছিলেন। এনজিও এবং মানবাধিকার সংস্থার ভূমিকা নিয়েও এই প্রসঙ্গে কথা উঠেছে। পার্বত্য চট্টগ্রামে সেই সময় অনেক দেশি বিদেশি এনজিও কাজ করত, দুর্নয়ন কাজ, শিক্ষা, স্বাস্থ্য, কিন্তু এই সংস্থাগুলোর কর্মীরাও মাঝে মাঝে অনিচ্ছাকৃতভাবে তথ্যের মাধ্যম হয়ে উঠতেন। একজন এনজিও কর্মী যখন কোনো দুর্গম গ্রামে যান, সেখানে তিনি কি দেখলেন, কাদের সঙ্গে কথা বললেন, গ্রামের কি অবস্থা, এই তথ্যগুলো বিভিন্ন পথে বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। এটা কি তাদের ইচ্ছাকৃত? বেশিরভাগ ক্ষেত্রে না, কিন্তু যুদ্ধের সময়ে নিরীহ তথ্য পরিণত হতে পারে বিপজ্জনক হাতিয়ারে। এখন একটু পিছনে ফিরে যাই। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঢাকায় স্বাক্ষরিত হল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। সরকারের পক্ষে সই করলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত আবুল হাসনাত আবদুল্লাহ, শান্তিবাহিনীর পক্ষে সন্তুল আরমা। দীর্ঘ ২ দশকের সংঘাতের আনুষ্ঠানিক সমাপ্তি। কিন্তু চুক্তি হলেই কি সব শেষ হয়?
যে মানুষগুলো এই দীর্ঘ সংঘর্ষের বছরগুলোতে তথ্যদাতা হিসেবে কাজ করেছিলেন, চুক্তির পরে তাদের কি হল? তাদের পরিচয় কি কখনো প্রকাশ পেল? তারা কি কোনো স্বীকৃতি পেলেন, নিরাপত্তা পেলেন? সরকারি কোনো দলিলে তাদের নাম নেই, সেনাবাহিনীর কোনো ঘোষণায় তাদের কথা নেই। তারা ছিলেন এবং তারপর একদিন ছিলেন না। ২০০০ সালের পরে পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু গবেষণা এবং মৌখিক ইতিহাস সংগ্রহ প্রকল্প শুরু হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থা চেষ্টা করেছে সেই সময়কার মানুষের অভিজ্ঞতা ধরে রাখতে। কিছু সাক্ষাৎকারে উঠে এসেছে এমন মানুষের কথা, যারা সেই সময়ে দুই পক্ষের চাপে পড়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই মানুষগুলো বলেছেন, সেই দিনগুলো তারা ভুলতে পারেন না। রাতে ঘুম আসে না। কারো মুখ মনে পড়ে, যাকে হয়তো তাদের দেওয়া তথ্যের কারণেই বিপদে পড়তে হয়েছিল। অপরাধ বোধ কি বলে, সেটা বলার ভাষা নেই। এই গল্পের আরেকটি অধ্যায় আছে, যেটা সম্পর্কে খুব কম কথা হয়। পার্বত্য চট্টগ্রামের শান্তিবাহিনীরও নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক ছিল। তারাও স্থানীয় মানুষদের মধ্য থেকে তথ্য সংগ্রহ করতেন। তাদের লক্ষ্য ছিল কোথায় সেনা ক্যাম্প, কোন পথে টহল যায়, কারা সেনাবাহিনীকে তথ্য দিচ্ছে। অর্থাৎ দুটো নেটওয়ার্ক পাশাপাশি কাজ করছে, একে অপরকে ধ্বংস করার চেষ্টা করছে, এবং উভয় নেটওয়ার্কেরই উপাদান সেই একই সাধারণ মানুষ। কোনো কোনো মানুষ হয়তো একই সঙ্গে দুই পক্ষেই তথ্য দিতেন, বেঁচে থাকার কৌশল হিসাবে। এটাকে কি বিশ্বাসঘাতকতা বলবেন, নাকি বলবেন বেঁচে থাকার মরিয়া প্রচেষ্টা? এই প্রশ্নের উত্তর সহজ নয়। আমরা যখন ইতিহাস পড়ি, তখন সাধারণত বড় ঘটনাগুলো মনে রাখি, যুদ্ধ, চুক্তি, নেতাদের নাম, তারিখ। কিন্তু ইতিহাসের সবচেয়ে গভীর সত্যগুলো লুকিয়ে থাকে ছোট ছোট গল্পে। যে মানুষটা রাত 2টায় পাহাড়ি পথ দিয়ে হাঁটছিলেন, পকেটে একটা কাগজ নিয়ে, তার গল্প কেউ লেখেনি। সেই দোকানদার, সেই কৃষক, সেই এনজিও কর্মী, যারা না বুঝেই বা বুঝেও এই নেটওয়ার্কের অংশ হয়ে গিয়েছিলেন, তাদের গল্প কোনো সরকারি দলিলে নেই। কিন্তু পাহাড় তাদের কথা জানে। পার্বত্য চট্টগ্রামে সেই গোপন মানব গোয়েন্দা নেটওয়ার্কের পূর্ণ কাঠামো আজও প্রকাশিত হয়নি। কতজন মানুষ এতে যুক্ত ছিলেন, তার সংখ্যা অজানা। কতজন বিপদে পড়েছিলেন, তার হিসাব নেই। কতজন বেঁচে আছেন আজও, বুকে চাপা ভয় আর অপ্রকাশিত স্মৃতি নিয়ে, সেটাও কেউ জানে না। শুধু জানা যায়, পাহাড় কখনো তার গোপন রাখে না। দেরি হয়, কিন্তু একদিন না একদিন পাথরের ফাঁক থেকে সত্য বের হয়ে আসে। আমরা শুধু অপেক্ষা করছি।